আজকের এই স্পেশাল ব্রিফিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একজন ফরেন পলিসি এক্সপার্ট হিসেবে আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় তুলে ধরব যা রীতিমতো গেম চেঞ্জার। আমরা আজ দেখব ভারত ঠিক কীভাবে তার বৈদেশিক নীতি আর কৌশলগত জোটগুলোকে একেবারে নতুন করে সাজাচ্ছে। আপনারা যারা বাণিজ্য প্রতিনিধি বা ট্রেড রেপস আছেন, তাদের জন্য বিষয়টা শুধু কূটনীতির বইয়ের পড়া নয়, বরং সাপ্লাই চেইন, অত্যাধুনিক প্রযুক্তি আর ভবিষ্যতের বিলিয়ন ডলার বিনিয়োগের আসল চালচিত্রটা বোঝার একটা ব্লুপ্রিন্ট। তো শুরুতেই যে মূল প্রশ্নটা মাথায় আসে তা হল বর্তমানে বিভক্ত আর মেরুকরণের পৃথিবীতে ভারত কিভাবে নিজের কৌশলগত স্বায়ত্তশাসন বা অটোনমি ধরে রাখছে। একটু ভেবে দেখুন, একদিকে পরাশক্তিগুলোর মধ্যে চরম উত্তেজনা, অন্যদিকে গ্লোবাল ট্রেড রুটে অস্থিরতা। এমন একটা পরিস্থিতিতে কূটনীতি কিন্তু এখন আর শুধু হাসিমুখে কর্মর্ধনের মধ্যে আটকে নেই, তাই না? এটি এখন সরাসরি দেশের অর্থনীতি আর জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, চলুন বিষয়টা আরও একটু গভীরে গিয়ে দেখি। একটা সময় ছিল যখন আন্তর্জাতিক কূটনীতি ছিল মূলত লেনদেন ভিত্তিক, মানে আমি আপনার থেকে কিছু কিনলাম, আপনি আমার থেকে কিছু কিনলেন, ব্যাস এটুকুই। কিন্তু এখন চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। বর্তমান আর ভবিষ্যতের স্ট্র্যাটেজিক পার্টনারশিপগুলো দাঁড়িয়ে আছে প্রযুক্তিগত সার্বভৌমত্ব, সেমিকন্ডাক্টর আর জলবায়ু পরিবর্তনের মতো বড় ইস্যুগুলোর ওপর। এটা এখন অনেক বেশি বহুমুখী এবং দূরদর্শী। আজকের এই ব্রিফিংয়ে আমাদের আলোচনার রূপরেখাটা খুব ছিমছাম। ১. আমরা দেখব এই দৃষ্টান্তমূলক পরিবর্তনটা আসলে কি। ২. নেদারল্যান্ডসের সাথে প্রযুক্তিগত সার্বভৌমত্বের সম্পর্ক। ৩. মেরু অঞ্চল ও সবুজ শক্তির একটা দারুণ কেস স্টাডি। ৪. সামুদ্রিক ও প্রতিরক্ষা খাতের কেস স্টাডি। এবং সবশেষে ৫ নম্বরে আমরা দেখব এই পুরো বিষয়টার অভ্যন্তরীণ সুবিধা বা ডোমেস্টিক ডিভিডেন্ড আসলে কতটা। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, দৃষ্টান্তমূলক পরিবর্তন। বিশ্বব্যাপী এই অস্থিরতা ভারত কিভাবে সামাল দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বহুজাতিক সফরগুলোর দিকে তাকালে আপনারা বুঝবেন, এগুলো কিন্তু নিছক কোনো রুটিন ভিজিট নয়। এগুলোকে বলতে পারেন মাল্টিভেক্টর ডিপ্লোমেসির এক অসাধারণ মাস্টার ক্লাস। ভারত এখন দারুণ দক্ষতার সাথে একটা সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলছে। একদিকে তারা নিজেদের গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠিত করছে, আবার অন্যদিকে গ্লোবাল নর্থের দেশগুলোর সাথে কোনো রকম সংঘাতে না গিয়ে নিজেদের কৌশলগত অবস্থান পোক্ত করছে। জিওপলিটিক্যাল স্বার্থ আর সাপ্লাই চেনের নিরাপত্তা দুটোই একসাথে সামলানো সত্যিই চারটিখানি কথা নয়। এবার আসা যাক দ্বিতীয় পর্বে। চলুন ফোকাস করি প্রযুক্তিগত সার্বভৌমত্বের দিকে, আর স্পেসিফিক্যালি নেদারল্যান্ডসের ভূমিকা নিয়ে। এখন সবচেয়ে কৌতূহল উদ্দীপক বিষয়টা কি জানেন? এখানে শুধু একটা সাধারণ মিটিংয়ের কথা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নেদারল্যান্ডসের এএসএমএল সদর দপ্তরে রয়েছেন। যারা জানেন না তাদের বলছি, এএসএমএল হল পুরো বিশ্বের সেমিকন্ডাক্টর লিথোগ্রাফি প্রযুক্তির অঘোষিত সম্রাট। ভারতের ঢোলেরা ফ্যাব্রিকেশন প্ল্যান্টের মতো যে মেগা প্রকল্পগুলো আছে, সেগুলো সফল করতে গেলে এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির পার্টনারশিপ একেবারে অপরিহার্য। এটাই গেম চেঞ্জার। তবে এই ডাচ ভারত সহযোগিতা শুধু মাইক্রোচিপের মধ্যেই সীমাবদ্ধ নেই। আপনারা কি ওয়াহ বা WAH এজেন্ডার কথা শুনেছেন? WH মানে ওয়াটার, এগ্রিকালচার এবং হেলথ। ভারতের আইআইটিগুলোর সাথে ডাচ বিশ্ববিদ্যালয়গুলো সরাসরি কাজ করছে, যাতে এই অত্যন্ত জরুরি খাতগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI ব্যবহার করে যুগান্তকারী উদ্ভাবন আনা যায়। এই সংখ্যাটার দিকে একটু নজর দিন। ৫.৬ বিলিয়ন ডলার। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা ভারতে নেদারল্যান্ডসের ক্রমবর্ধমান সরাসরি বিদেশি বিনিয়োগ বা FDI এর পরিমাণ। সংখ্যাটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ডাচ সরকার এবং তাদের বড় বড় বিনিয়োগকারীরা ভারতের আগামী দিনের অর্থনৈতিক সম্ভাবনার উপর কতটা শক্তভাবে আস্থা রাখছেন। আমাদের তৃতীয় পর্বের কেস স্টাডিটা কিন্তু আরও ইন্টারেস্টিং। চলুন এবার আমরা নর্ডিক অঞ্চল মানে মেরু এলাকা আর সেখানকার সবুজ শক্তির দিকে একটু নজর দিই। নর্ডিক অঞ্চল বলতে আমরা অনেকেই শুধু বরফে ঢাকা একটা জায়গার কথা ভাবে, তাই না? কিন্তু বাস্তবে এটি এখন ক্লাইমেট সায়েন্স এবং সাস্টেনেবল ইনভেস্টমেন্টের সবচেয়ে বড় হাবগুলোর একটি। তৃতীয় ভারত নর্ডিক সামিটের দিকে তাকালেই বুঝবেন এর লক্ষ্য কতটা সুনির্দিষ্ট। ভারতের ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনকে স্কেল আপ করা, ব্লু ইকোনমির অধীনে সমুদ্রপথে গ্রিন শিপিং করিডোর তৈরি করা, আর সবচেয়ে বড় কথা, আর্কটিক অঞ্চলে মেরু গবেষণা। কারণ আর্কটিকের বরফ গলার সাথে সরাসরি সম্পর্ক আছে ভারতের মৌসুমি বায়ুর, যা আমাদের কৃষির প্রাণ। বুঝতে পারছেন লিঙ্কটা? এটা আমাদের নিজস্ব খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।
আর নরওয়ের সাথে আমাদের সম্পর্কের বিবর্তনটা কিভাবে হয়েছে তা দেখলে সত্যি অবাক হতে হয়। ১৯৫০-এর দশকে কেরালার জেলেদের জন্য একটা সাধারণ ফিশারিজ প্রজেক্ট দিয়ে যা শুরু হয়েছিল, আজ ২০২৬ সালের টার্গেট নিয়ে তাগিয়ে দাঁড়িয়েছে নরওয়ের স্যালবার্ডে ইসরোর স্যাটেলাইট অ্যান্টেনা স্থাপনে। সাধারণ একটা উন্নয়ন সহায়তা থেকে কতটা গভীর বৈজ্ঞানিক অংশীদারিত্বে আমরা পৌঁছেছি, এটা তারই একটা পারফেক্ট উদাহরণ। এখানে আরও একটা বিশাল ফিগার আছে, $২৮ বিলিয়ন। নরওয়ের গভর্নমেন্ট পেনশন ফান্ড গ্লোবালের তরফ থেকে ভারতীয় মার্কেটে এটা একটা হিউজ ইনভেস্টমেন্ট। এটাকে আমরা বলি পেশেন্ট ক্যাপিটাল বা দীর্ঘমেয়াদী মূলধন। এই বিপুল পরিমাণ ফান্ডিং ভারতের মেগা ইনফ্রাস্ট্রাকচার আর সবুজ শক্তির রূপান্তরে দীর্ঘমেয়াদী জ্বালানি হিসাবে কাজ করবে। এই ডিপ্লোম্যাটিক মুভগুলো সরাসরি কিভাবে ট্রেড অপরচুনিটি তৈরি করছে তার একটা বড় প্রমাণ হল ভারত EFTA টিপা চুক্তি। এই একটা চুক্তি আগামী ১৫ বছরের মধ্যে $১০০ বিলিয়ন বিদেশি বিনিয়োগ বা FDI-এর প্রতিশ্রুতি নিয়ে এসেছে। আগেই বলেছিলাম, কূটনীতি এখন সরাসরি অর্থনীতিকে ড্রাইভ করছে। আমাদের ৪ নম্বর পর্বে আমরা কথা বলবো সামুদ্রিক এবং প্রতিরক্ষা খাত নিয়ে। কিভাবে নিরাপত্তা আর বাণিজ্য একে অপরের সাথে যুক্ত, চলুন দেখি। আপনার সাপ্লাই চেইন তখনই সুরক্ষিত থাকবে যখন আপনার ট্রেড রুট বা বাণিজ্য পথগুলো নিরাপদ থাকবে। আর এখানেই সংযুক্ত আরব আমিরাত এবং ইতালির ভূমিকা চলে আসে। UAEর সাথে আমাদের সম্পর্কটা কিভাবে বদলেছে দেখুন। একসময় ওরা ছিল আমাদের প্রধান LPG বা জ্বালানি তেল সরবরাহকারী। এরপর তারা হলো ম্যাঙ্গালোরের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভের পার্টনার। আর এখন আমরা তাদের সাথে মিলে জয়েন্ট ডিফেন্স বা যৌথ প্রতিরক্ষা শিল্পের রোডম্যাপ তৈরি করছি। শুধু তেল কেনা থেকে শুরু করে সরাসরি আঞ্চলিক নিরাপত্তার অংশীদার, এটা একটা বিশাল শিফট। ইতালির সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরুগ্রামের ইনফরমেশন ফিউশন সেন্টার বা IFC-IOR-এর ভূমিকাটা অত্যন্ত ক্রুশিয়াল। এটি এমন একটা ট্র্যাকিং হাব যেখানে ভারত আর ইতালি রিয়েল টাইমে সামুদ্রিক নিরাপত্তার গোয়েন্দা তথ্য শেয়ার করছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের নজরদারি আর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা একদম প্র্যাকটিক্যাল একটা পদক্ষেপ। ভারত আর ইতালির 2025-2029 সালের জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানটা দেখবেন ফোকাসটা একদম ক্লিয়ার। এটা শুধু অন্যের কাছ থেকে অস্ত্র কিনে নেওয়া নয়, বরং আত্মনির্ভর ভারত উদ্যোগের সাথে তাল মিলিয়ে ডিফেন্স প্ল্যাটফর্মের প্রোডাকশন বা যৌথ উৎপাদন, সাইবার সিকিউরিটি বাড়ানো এবং কাউন্টার টেরোরিজমে এক হয়ে কাজ করার পরিষ্কার রূপরেখা। তো এতক্ষণ তো আমরা বিশ্বমঞ্চে অনেক কিছু দেখলাম। এবার আমাদের শেষ পর্ব, অর্থাৎ পর্ব 5-এ এসে দেখি ঘরের ভেতরে এর প্রভাবটা কি, মানে ডোমেস্টিক ডিভিডেন্ড। আসল কথায় আসি, এই যে এত সব গ্লোবাল দৌড়ঝাঁপ, বিলিয়ন ডলারের পার্টনারশিপ, এগুলোর আলটিমেট গোলটা কি? গোল একটাই, বিকশিত ভারত গড়ার ভিত্তিটাকে মজবুত করা। নেদারল্যান্ডস থেকে আসা সেমিকন্ডাক্টরের নলেজ, নর্ডিক দেশগুলো থেকে পাওয়া গ্রিন হাইড্রোজেনের প্রযুক্তিগত দক্ষতা, আর EFTA দেশগুলোর বিপুল $100 বিলিয়ন ক্যাপিটাল, এই সব কিছু মিলিয়ে আসলে আমাদের নিজস্ব অর্থনীতি আর শিল্প কাঠামোকেই দীর্ঘমেয়াদে স্বয়ংসম্পূর্ণ ও শক্তিশালী করে তুলছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর একটা দারুণ অবজারভেশন আছে। তারা বলছে ভারত যত বেশি অর্থনৈতিক এবং প্রযুক্তিগতভাবে শক্তিশালী হচ্ছে, বিশ্বমঞ্চে সবার সাথে সমানভাবে ব্যালেন্স করে চলাটা তার জন্য ততটাই চ্যালেঞ্জিং হয়ে উঠবে। মানে আপনার সক্ষমতা যত বাড়বে, গ্লোবাল লিডার হিসেবে আপনার দায়িত্বের বোঝাও কিন্তু ততটাই ভারী হবে। তো এই বিশ্লেষণ শেষ করার আগে আমি একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। প্রযুক্তি, সবুজ শক্তি আর স্ট্র্যাটেজিক পার্টনারশিপের এই যে অভূতপূর্ব নতুন ছকটা তৈরি হলো, এটা কি সত্যি আগামী 2047 সালের মধ্যে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিকে একেবারে অটুট আর স্বয়ংসম্পূর্ণ করতে পারবে? একটু ভেবে দেখবেন। এই নতুন কূটনীতিক চালগুলোর সুদূরপ্রসারী প্রভাব বোঝার এখনই সেরা সময়। আজকের এই ব্রিফিংয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।